গত 13ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগকারী উপদেষ্টা ছিলেন সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। এই দুজনকে একসাথে রাজধানীর সদরঘাট থেকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। ডিএমপি কমিশনার মাইনুল হাসান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। মাইনুল হাসান আরও জানান, আনিসুল হককে নিউ মার্কেট থানার একটি মামলায় গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, কোঠা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে 2 জন নিহত হন, যার মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। এই হত্যার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আনিসুল হককে গ্রেফতার করা হয়েছে। আপনারা নিশ্চয় জানেন যে রাজধানীতে গত 5ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগ করেন। তারপর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এর মাঝে আওয়ামী লীগ সহ ক্ষমতাসীন যে সকল সাবেক নেতারা ছিলেন তাদের অনেককেই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারা আত্মগোপনে রয়েছে বা কেউ কেউ দেশ ছেড়ে পালিয়েছেন বলে খবর আসে। নিরাপদ রুট মনে করে আওয়ামী লীগের হেভি ওয়েট এই 2 নেতা নৌপথে পালানোর চেষ্টা করেছিলেন বলে মনে করছেন গোয়েন্দা কর্মকর্তারা। কে এই আনিসুল হক আর কেমন ছিলেন তিনি? অ্যাডভোকেট আনিসুল হক হলেন বাংলাদেশের একজন প্রখ্যাত রাজনীতিবিদ এবং আইনজীবী। তিনি 246 নম্বর আসনের সাবেক সংসদ সদস্য। তিনি 5 জানুয়ারি 2014 সালের অনুষ্ঠিত 10ম জাতীয় সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একজন সংসদ সদস্য নির্বাচিত হন। 12 জানুয়ারি 2014-এ শেখ হাসিনার 3য় মন্ত্রিসভায় তাকে অন্তর্ভুক্ত করা হয় এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয় এবং পরবর্তীতে 30 ডিসেম্বর 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। বাংলাদেশের ইতিহাসে পরপর 2 বার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকারী প্রথম ব্যক্তি হলেন আনিসুল হক। তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়ার কসবার পানিয়ারূপ গ্রামে 30 মার্চ 1956 সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সিরাজুল হক এবং মাতা জাহানারা হক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে LLB পাশ করে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেন এবং লন্ডনের কিংস কলেজ থেকে LLM পাশ করেন। 1987 সালের নভেম্বরে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। আনিসুল হক বঙ্গবন্ধু হত্যা মামলা এবং জেল হত্যা মামলা উভয়ের প্রধান প্রসিকিউটর হয়েছিলেন। তার আইনি পরামর্শে বঙ্গবন্ধু খুনের মামলাটি শেষ হয় এবং বাংলাদেশের শীর্ষ আদালত রায় প্রদান করে। আনিসুল হক দুর্নীতি দমন কমিশন বাংলাদেশের প্রধান আইনজীবী ও বিশেষ প্রসিকিউটরও ছিলেন। আনিসুল হক পিলখানা হত্যা মামলার প্রধান প্রসিকিউটর ছিলেন, যা 2009 সালে বাংলাদেশের বিডিআর বিদ্রোহের সাথে সম্পৃক্ত। তার ব্যক্তিজীবন সম্পর্কে আমরা জানতে পারি যে 1987 সালে নূর আহমদুল্লাহ রিনা হকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার স্ত্রী 1991 সালের সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এরপর তিনি আর কখনোই বিয়ে করেননি। অন্য নেতাদের মতো তার জীবনে ছিল অনেক রকম বিতর্ক। তার মধ্যে উল্লেখযোগ্য হল বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ফাঁসি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাজাসহ সবকিছুতেই বিচার বিভাগ ছিল তারই নিয়ন্ত্রণে। তাছাড়া বছরের পর বছর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে কারাগারে রাখার পেছনে হাত রয়েছে এই আনিসুল হকের। বিনা দোষী কারাবাস এবং কারাগারে আচমকা তার মৃত্যুর পেছনে ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন তিনি। গত 10 বছরে আনিসুল হকের নগদ টাকা বেড়েছে 218 গুণ। 10 বছর আগে 10ম জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তার কাছে 5 লাখ টাকা আছে বলে জানান তিনি। পরবর্তীতে দ্বাদশ সংসদ নির্বাচনের হলফনামায় তিনি উল্লেখ করেছেন তার কাছে নগদ আছে 10,92,94,099 টাকা। পাশাপাশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাকৃত অর্থের পরিমাণও 10 বছরে বেড়েছে 2,54,60,787 টাকা। প্রশ্ন উঠেছে, হত্যা মামলার মতো ফৌজদারি মামলায় আনিসুল হকের বিরুদ্ধে যেখানে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, সেক্ষেত্রে নিহতদের প্রতি সুবিচার কতটুকু নিশ্চিত হবে বা তাদের শাস্তির আওতায় কিভাবে আনা যাবে? বর্তমানে আনিসুল হককে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। জানা যায়, জিজ্ঞাসাবাদের সময় হত্যা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে শুনে মুচকি হেসেছেন তিনি। এ সময় প্রশ্নের উত্তর না দিয়ে পাল্টা সুপ্রিম কোর্টের অবস্থা জানতে চেয়েছেন তদন্ত কর্মকর্তাদের কাছে। জিজ্ঞাসাবাদে দেশে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির জন্য দায় চাপিয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন
ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ওপর। গ্রেফতার করে আনিসুল হককে ডিবির তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হলেও এ বিষয়ে মুখ খুলতে রাজি হননি ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ আশরাফুজ্জামান। তিনি জানান এ বিষয়ে তার কোনো বক্তব্য নেই, যদি কিছু থাকে তাহলে পরে জানানো হবে। আজ এই ছিল আমাদের কাছে, পরবর্তীতে আরও তথ্য পেলে আপনাদেরকে জানাতে পারবো। ধন্যবাদ।